আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। মানবিজ্ঞানের পক্ষ থেকে আমরা পেপার সলভের আরো একটি ক্লাস নিয়ে আসলাম। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটি নাটক অংশের এবং আবশ্যিক অংশ যেটাকে বলে, যেখান থেকে সৃজনশীল একটু টাচ করতে হয়, এমসিকিউ আসে। তো এই জটিল এই নাটকটির বা জটিল এই পাঠ্যের অংশটির আমাদের অনেক প্যারা, কিভাবে করে মনে রাখবো এত এত চরিত্র, এত এত ক্যারেক্টার। এই জন্য আমাদের একটা বেসিক ক্লাস রয়েছে, সেই বেসিক ক্লাসটা যদি দেখো তাহলে তোমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বেসিক ক্লাসটা পেয়ে যাবে আমাদের ইউটিউবে, আর না হলে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমাদের সাজানো পেয়ে যাবে, সাজানো মানে সাজিয়ে রাখা আছে। তো সেখানে আমরা দেখিয়েছি যে কোন ক্যারেক্টারকে কিভাবে মনে রাখতে হবে, কোন ক্যারেক্টার কি করেছে, কোন ক্যারেক্টার থেকে কি ধরনের এমসিকিউ আসে, সবকিছু বিস্তারিত আলোচনা আছে। কিন্তু এইখানে হচ্ছে সেই বেসিক আলোচনার পরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে বাছাই করে কিছু এমসিকিউ সমাধান করে দিই। এতে স্টুডেন্ট নির্ভর হয় এবং তার পড়তে সুবিধা হয়। তাই সেই ধারাবাহিকতা এখানে আমরা আলোচনা করবো সিরাজউদ্দৌলা নিয়ে। প্রথমে প্রশ্ন, সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? আচ্ছা, একটা প্রশ্ন আসবে এরকম, সিরাজউদ্দৌলাকে হত্যা করতে মোহাম্মদী বেগ কত টাকা নিয়েছিল? সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ টাকা নিয়েছিল 10,000। খেয়াল করো, টাকা নিয়েছিল কিন্তু 10,000, এই জন্য 10,000 দাগিয়ে দিও না, একটু কথা আছে। এখানে বলেছে অগ্রিম, অর্থাৎ টাকা 10,000 নিয়ে কন্ট্যাক্ট হয়েছে, অগ্রিম নিয়েছে 5,000, মৃত্যুর পর আরো 5,000, এভাবে হয়েছিল কথা। তাহলে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। তো এখানে যেহেতু বাছাই করা এমসিকিউ, সেজন্য তোমার যে লাভটা হবে কি, তুমি নির্ভর হয়ে গেলাম। এখানে এর থেকে ইনশাল্লাহ কমন পড়বে, কারণ আমরা এগুলো সব ফেভারিট করে রেখেছি। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। সবই সম্ভব লুৎফা উক্তিটি কার? আচ্ছা, লুৎফা তো কে? লুৎফা হচ্ছে সিরাজউদ্দৌলার স্ত্রী। স্ত্রীর সাথে এমন কথাটা কে বলতে পারে? খুব সহজ, এই কথাটা তাহলে সিরাজই বলেছিল। অর্থাৎ সিরাজ লুৎফাকে একটা কথা প্রেক্ষাপট অনুযায়ী বলেছিল, দেখো লুৎফা, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। আমার খালা, তারপর হচ্ছে আমার আমত্তরা, এরা যদি অসৎ হয় তাহলে বাইরের লোক তো আমার যে কোনো ক্ষতি করতে পারবে। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানি টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এই অংশটা কি কেউ ধরতে পেরেছো কোত্থেকে আলোচনা হয়েছে? এইটা নাটকের একেবারে শুরুর যে অংশ, যে সিরাজ যে দুর্গ আক্রমণ করে, দুর্গ আক্রমণ করলে সেই দুর্গে কিন্তু ইংরেজদের যেমন সৈন্য ছিল, আমাদের বাঙালিদের সৈন্য ছিল। বাঙালি সৈন্যরাও বীর দর্পে লড়াই করতেছিল। তো এই বীর দর্পে লড়াই করার ক্ষেত্রে তখন সেই বাঙালি সৈন্যদেরই যে সেনাপ্রধান ছিল সে ছিল ওয়ালি খান। তো ক্লেটন বারবার বলতেছিল লড়াই করো, লড়াই করো, এবং বাঙালিদেরকে সে কাপুরুষ বলে অনেক কথা বলতেছিল। তখন ওয়ালি খান উল্লেখ করে দেন যে ঠিক আছে, আপনারা টাকা দেন বলে আপনাদের হয়ে যুদ্ধ করি, তার বলে বাঙালি কাপুরুষ না। এই বিষয়টি নিয়ে যে কি প্রকাশ পায়, এটাতে প্রকাশ পায় দেশপ্রেম, জাতীয়তাবোধ, কৃতজ্ঞতা, সাহস। এটাতে প্রকাশ পায় আমার মতে, এটাতে আমার মতে দেশপ্রেমই প্রকাশ পায়, না জাতীয়তাবোধ দেখা আছে উত্তরে। ঠিক আছে, তাহলে এটাতে জাতীয়তাবোধ প্রকাশ পায়, অর্থাৎ বাঙালি জাতীয়তাটাই তার মধ্যে উচ্চারিত হয়, যে বাঙালি একটা জাতি, এইটাই তিনি বুঝাতে চান। নবাব হওয়ার, যদি দেশপ্রেম হতো তাহলে তো আর তিনি বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতেন না। নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? তাই নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? নবাব হওয়ার পর মালিকানা পায় যত সম্ভব 24 পরগনার। 24 পরগনা না? হ্যাঁ, তাহলে নবাব হওয়ার পর ক্লাইভ 24 পরগনা, অর্থাৎ সে নবাব হয়ে, অর্থাৎ কে নবাব হওয়ার পরে? সিরাজউদ্দৌলা না, মীর জাফর নবাব হওয়ার পরে সে এই জায়গাটার দায়িত্ব নেওয়ার জন্য, এই জায়গাটাকে তিনি হাত করার জন্যই কিন্তু এত সংগ্রাম যুদ্ধ এবং এত কূটকৌশল চালে। তো লাইভ স্থায়ী মালিকানা পেয়ে যায় 24 পরগনা, যে 24 পরগনা আমার হয়ে গেছে, এখান থেকে যা ব্যবসা ইনকাম যায় এটা আমি লুটে পুটে খাবো। তাহলে ক্লাইভ এইভাবে করে আমাদের দেশের একটি অংশ কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যায় কিছু বিশ্বাসঘাতকের কারণে। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে? গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল, এখানে সবার নামই হিন্দু, যেহেতু হিন্দু তাদের মধ্যে যে কোনো কেউ হতে পারে। তো এটা যত সম্ভব করেছিল
রাজবল্লভ, হ্যাঁ, রাজবল্লভ গঙ্গার জল ছুঁয়ে কি করেছিল? ঈশ্বরের নামে শপথ করেছিল। এভাবে মনে রাখা যেতে পারে রাজ, ঠিক আছে, এভাবে বলা যেতে পারে রাজবল্লভ ঈশ্বরের নামে শপথ করেছিল গঙ্গা জল ছুঁয়ে। মির্জাফর বা যারা কেউ কোরআন সই করেছে, মুসলমান যারা ছিল কোরআন সই করেছে, হিন্দু যারা তাদের জন্য পবিত্র জিনিস হচ্ছে গঙ্গা জল, তারা গঙ্গার জল ছুঁয়ে শপথ করেছিল, কিন্তু কেউ শপথ রাখেনি, সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়। নবাবের কোনো ক্ষমতা নেই, ক্লাইভের এই কথার অর্থ কি? না, ক্লাইভ এই কথা কেন বললো যে নবাবের কোনো ক্ষমতা নেই? আসলে নিকটস্থরা প্রতারক। যে নবাবের কাছে যে লোকগুলো তারা যদি প্রতারক হয়ে থাকে, তারা যদি বিশ্বাসঘাতক হয়ে থাকে, তারা যদি মূর্খ দেশপ্রেমিক না হয়ে থাকে, তাহলে তো নবাবের পক্ষে কি বলে ক্ষমতা, ক্ষমতা নেই। এদেরকে ধরতে পারলে, এদেরকে আটক করতে পারলে, এদেরকেই নিতে পারলে তো তার সবগুলো কাজ হয়ে গেছে। তারপরে আসি, ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন? ক্লেটন ব্রিটিশ সৈন্যদের, অর্থাৎ তাদের যে ফরাসি না, তাদের যে সৈন্য, তারা তো ইংল্যান্ড থেকে এসেছিল, তারা তো ব্রিটিশ, সুতরাং ব্রিটিশ সৈন্যদেরকে প্রাণপণে লড়াই করতে বলেন, তার সৈন্যদেরকে প্রাণপণে লড়াই করতে বলেন, লড়াই করো। উমিচাঁদ ঘসিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? কার স্বাক্ষরিত চিঠি দেয় উমিচাঁদ? উমিচাঁদ মূলত ঘসিটি বেগমকে রজার ড্রেকের একটা স্বাক্ষর করা চিঠি দেয়। এই উমিচাঁদই হচ্ছে, দেখো উমি এবং চাঁদ দুইটার দিকে মনে রাখবা, এই উমিচাঁদ ছিল দুমুখ সাপ, সে সবার পক্ষেই ছিল, ঠিক আছে, সে অন্যরা তো কিছুটা খারাপ হয়েছে, সবচেয়ে বেশি খারাপ। সিরাজউদ্দৌলা প্রধান গুপ্তচর কে? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম হচ্ছে নারায়ণ সিং। নারায়ণ সিং হচ্ছে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। তার এই নারায়ণ সিংই বিভিন্ন নারী সেজে বা ফানি ক্যারেক্টার সেজে সে অনেক রকম গুপ্তচর বৃত্তি করতেন। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? সিরাজউদ্দৌলা এই নাটকটাতে অঙ্কের সংখ্যা হচ্ছে 4, 4টি মূলত অঙ্ক। প্রতিটি অঙ্কের মধ্যে আবার কোনটা তিনটি, কোনটাতে 4টি, একটিতে হচ্ছে 2টি, দেখ মিলিয়ে মোট 12টি কিন্তু দৃশ্য রয়েছে, কিন্তু অঙ্ক কিন্তু 4টা। দেখো আমি যে যে বেসিক ক্লাস করিয়েছি, যারা বেসিক ক্লাসের পরে এটা দেখতেছো তারা হয়তো বুঝবে। দেখো বেসিক ক্লাসের মধ্যে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে 4টা অঙ্ক আসলে কেমন। একটা মুভির বা একটা নাটকের মূলত পর্ব হয়, নাটকের বিভিন্ন অংশ হয়, এরকমই সিরাজউদ্দৌলার যে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আমি 4টা নাম দিয়েছি, তোমার বইয়ের মধ্যে নেই, আমি নাম দিয়েছি এই জন্য পুরো গল্পটাকে সামারাইজ করে মনে রাখার জন্য। যেমন প্রথম অঙ্ক হচ্ছে ভূমিকা, এখানে আমরা বুঝতে পারি মারামারিটা কার, দ্বন্দ্বটা কার, কার সাথে কিসের স্বার্থের জন্য এরকম দ্বন্দ্বগুলো হচ্ছে। এরপরে দ্বিতীয় অঙ্কের নাম হচ্ছে ষড়যন্ত্র, এই অংশে আমরা দেখি যে কার সাথে কারা কিভাবে ষড়যন্ত্র করতেছে। তৃতীয় অঙ্কের নাম হচ্ছে যুদ্ধ, অর্থাৎ পলাশী যুদ্ধটা সরাসরি এখানে চলে যায়। লাস্টের অঙ্কের নাম দিয়েছি পরিণতি, অর্থাৎ পরিণতিতে কার কি হয়েছিল, কে কি পেয়েছিল, কে কি ফল লাভ করেছিল, এর নাম দিয়েছি পরিণতি। এরকম করে পড়ার কারণে কিন্তু সেই বেসিক ক্লাসটা দারুণ চমৎকার হয়েছে, তোমরা অবশ্যই ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিবে। দেখো মীর মর্দান ছিলেন নারী লোলুপ, প্রতারক, দেশপ্রেমিক, দেশদ্রোহী। মীর মর্দান কি ছিলেন? মীর মর্দান না, দেখো একটু খেয়াল করবা, মীর জাফর হারামি ছিলেন, কিন্তু মীর মর্দান কিন্তু ছিল দেশপ্রেমিক, ঠিক আছে, সে প্রতারকও না, দেশদ্রোহীও না। আসলে এই অংশটা এমনিতে একটু সিস্টেম করলে পারা যায়, যেই প্রশ্নটা করেছে সেও তো খেয়াল করে না যে অজান্তে সে কিন্তু উত্তরটা বলে দিয়েছে। দেখো এই হয়তো সে খারাপ ক্যারেক্টার অথবা ভালো ক্যারেক্টার, যদি খারাপ ক্যারেক্টার হয় তাহলে সবগুলো নারীর লোক, প্রতারক, দেশদ্রোহী তিনটাই হয়। যদি ভালো ক্যারেক্টার হয় তাহলে একটা ছাড়া আর কোনো অপশনই নেই। তাহলে সুতরাং এটা হবে মীর মর্দান দেশপ্রেমিক, ঠিক আছে। তাহলে মীর মর্দান দেশপ্রেমিক ছিল, এটা দেখো, এটা মনে রাখা এবং ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে এই জায়গায়। দেখো মীর জাফর, জাফরের আগেও মীর, মীর মর্দানের আগে মীর। তো আমরা বিশ্বাসঘাতক বলার সময় মীর জাফর বলি, মির্জা ফখরুল বলি, সরি, মানে মির্জা অনেক রকম মীর দিয়ে ব্যবহার করে বলি, কিন্তু মীর কিন্তু মর্দান দেশপ্রেমিক ছিল, তারও আগে মীর আছে, অর্থাৎ নামের আসলে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আচরণে, ব্যবহারে। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? সিরাজউদ্দৌলা এই কথাটা কখন বলেছিল? তার রাজ দরবারে একটা প্রজা এসেছিল বিচার দিতে, যে তার সাথে নাকি অনেক অন্যায় হয়েছে, তার নাকি ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, ইংরেজরা তাকে ব্যবসা করতে দিচ্ছে না, এরকম একটি বিচার নিয়ে আসার পরে তো তখন তিনি বলেন যে আপনাদের আমি আর কি নালিশ দিব,
আমার নালিশ তো আজ আমার নিজের বিরুদ্ধে, আমার নিজের গাফলতির কারণে আজকে আপনারা দেশকে বিক্রি করে দিচ্ছেন এই প্রবাস থেকে বা বিদেশ থেকে আসা বণিকদের কাছে। তাহলে আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা এটা বলার কারণ হচ্ছে প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা, যে প্রজা সাধারণটা কি করতে পারতেছে না, নিরাপত্তা বিধান করতে পারতেছে না। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত? একটু আগে তো আমরা দেখলাম সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা হচ্ছে 4, দৃশ্য সংখ্যা 12। অন্যের কাছে নত নয় শির, ভয়ে কাঁপে কাঁদে কাপুরুষ, লড়ে যায় বীর। উদ্দীপকের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে মিল আছে? আর কিছু বলার নাই, খুব সহজ এগুলা। কে? আচ্ছা, এইটা হচ্ছে মোহনলাল, কারণ জগৎ শেঠ সে ব্যবসায়ী ছিল এবং নেগেটিভ চরিত্র। এই আমার যে দারুণ নোটটা আছে, নোটের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে উল্লেখ করেছি যে সিরাজউদ্দৌলার নেগেটিভ চরিত্রগুলো কারা কারা, পজিটিভ চরিত্রগুলো কারা কারা। শুধু কারা কারা না, একদম রং করে দেওয়া, নীল চরিত্র, লাল চরিত্র। নীল চরিত্রের ক্যারেক্টার কেন কেন ভালো, তারা কি কি ভালো কাজগুলো করেছে, লাল ক্যারেক্টাররা কি কি বিশ্বাসঘাতকমূলক বা কি কি অন্যায়মূলক কাজগুলো করেছে। এটাই তো আসলে দরকার, এটি তো হলেই আমাদের পড়াগুলো সহজ হয়ে যায়। তাহলে নোটটাও সংগ্রহ করে নিতে পারো। মীর জাফর, তারপরে মোহনলাল, তাহলে উত্তরে মোহনলাল। মীর জাফর তো খারাপ সেটা জানি, উমিচাঁদ সেটা দুমুখ সাপ। তার মানে বীরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে মিল আছে? মোহনলাল। মোহনলাল শেষ পর্যন্ত লড়াই করেছিল, যেখানে মীর জাফরও যুদ্ধে নামেনি, কিন্তু মীর জাফর একেবারে অনেক লড়াই করে, আমি মোহনলাল লড়াই শেষ পর্যন্ত লড়াই করে এবং তিনি একটি তাকে, এই মোহনলাল সাফরে, তার পূর্ণ নাম ছিল মোহনলাল সাফরে, এই মোহনলালই কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় এবং পথে তাকে গুলি করে হত্যা করা হয়। আচ্ছা, আবারও সেই উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের ফুটে ওঠা দিকটি হলো কি? দেশপ্রেম, বীরত্ব, উচ্চাকাঙ্ক্ষা। এটা দেশপ্রেম, বীরত্ব, তোর উচ্চাকাঙ্ক্ষার কিছু নেই এখানে, উচ্চাকাঙ্ক্ষা অনেক লোক টোপ সে করেনি। তাহলে উত্তর 1 এবং 2। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন নিজ প্রাণ বাঁচাতে, প্রজা সাধারণকে অনুপ্রাণিত করতে, পুনরায় যুদ্ধ করতে, কৌশলগত কারণে। এবার নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন পুনরায় যুদ্ধ করতে বা কৌশলগত কারণে বলতে পারি, দুইটাই। বা পুনরায় এই ফিরে আসি, আবার প্রস্তুতি নিয়ে তারপর আবার যুদ্ধে যাবো, এটা হতে পারে। আবার কৌশলগত কারণ বললে সবটাই চলে আসে। তো সুতরাং এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, একটু কনফিউশন মূলক। তাহলে সুতরাং উত্তরটা হচ্ছে কৌশলগত কারণে, অর্থাৎ এটা একটা কৌশল। কারণ তিনি যখন হারছিলেন, সিরাজউদ্দৌলা কিন্তু নিজে অনেক বড় যোদ্ধা ছিলেন, তিনি আরো ভালো যোদ্ধা ছিলেন বলেই তো তার নানা তাকেই ক্ষমতা দিয়েছেন, কারণ তার ওই ভাই শওকত জংকে দেননি। তো এই জন্যই তো সিরাজউদ্দৌলাও নিজে যুদ্ধে নামতে চেয়েছিলেন, কিন্তু বাকিরা বুঝিয়েছেন আপনি যুদ্ধে হেরে যান তাহলে স্বাধীনতা এখানেই শেষ, সুতরাং আপনি ফিরে যান, আপনি আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। উমিচাঁদ এই যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন হচ্ছে ক্লাইভ। ক্লাইভ বুঝেছিল যে ক্লাইভ বুঝেছিল যে এই উমিচাঁদ ছিল এরকম ডাবল স্ট্যান্ডার্ড, দুমুখ সাপ, যে সে অনেক বড় ধরনের বিশ্বাসঘাতক। ইসমাইলের বাবা অনাথ শিহাবকে লালন পালন করেন। ইসমাইলের সাথে তার চাচা তায়েবের বিরোধ বাঁধলে অর্থের লোভে তায়েবের নির্দেশে শিহাব ইসমাইলকে হত্যা করে। ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে শিহাবে, দেখো ইসমাইলের বাবা অনাথ, শিহাবকে নিয়ে আসে, কিন্তু সেই শিহাব বড় হয়ে ইসমাইলের সাথেই দ্বন্দ্ব হয় এবং সেই ইসমাইলকে হত্যা করে। উদ্দীপকের শিহাবের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কার চরিত্রে মিল আছে? এইটা আমি বেসিক ক্লাসে কিংবা আমার যে লাইভ ক্লাস, এটা অনেকবার করে বলি। সেটা হচ্ছে মনে রাখবা, মোহাম্মদী বেগ যার ছিল না আবেগ, মোহাম্মদী বেগ যার ছিল না আবেগ। এই যে মোহাম্মদী বেগ, এর সাথে তুলনা, কারণ সিরাজউদ্দৌলা বাবা জয়নুদ্দিন সে হচ্ছে এই মোহাম্মদী বেগকে ছোটকালে লালন পালন করে, আশ্রয় দেয় তুলে নিয়ে এসে। সিরাজউদ্দৌলার মা এই মোহাম্মদী বেগকে বিয়ে দেয়, সুন্দর মেয়ে দেখে ব্যবস্থাপনা করে। সিরাজউদ্দৌলা তার রাজ দরবারে এই মোহাম্মদী বেগকে চাকরিও দেয়। তাহলে যেখানে তার পরিবারের সবার অবদান আছে, সেই মোহাম্মদী বেগই সিরাজউদ্দৌলাকে 10,000 টাকার লোভে 5,000 টাকা অগ্রিম নিয়ে হত্যা করে। প্রথমে মাথায় লাঠিতে আঘাত করে, সিরাজউদ্দৌলা পড়ে যায়, তারপর ছুরি দিয়ে তার বুকে আঘাত করে তাকে হত্যা করে। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? তিনি নবাবদের মুর্শিদাবাদে, অর্থাৎ মুর্শিদাবাদে তিনি গিয়ে রাজদরবারে গিয়ে তিনি আবার বিচার করতে চেয়েছিলেন। ওর কাছে সবকিছু যেন জুয়া খেলা, সিরাজউদ্দৌলা নাটকের
ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ওর বলতে বোঝানো হয়েছে ক্লাইভকে। অর্থাৎ ক্লাইভ খুবই ধুরন্ধর ছিল, ওর কাছে সবকিছু জুয়া খেলা মনে হইতো, যে বাজি লেগে ফেললাম, এটা করে ফেলি সেটা করে ফেলি, ওর কাছে এরকম জিনিসটা মনে হইতো। আমার সাদা নিশান উড়িয়ে দিয়েছে, বাক্যটির মধ্যে কথা আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি, এটা দ্বারা কি প্রকাশ পায়? এটা দ্বারা প্রকাশ পায় হচ্ছে সন্ধি। যুদ্ধের ময়দানে যে কেউ যে আত্মসমর্পণ করে, সন্ধি করে, চুক্তি করে, মেনে নেয়, তাহলে সাদা পতাকা উড়িয়ে দেয়। সাদা পতাকা দেখিয়ে এটাই আসলে বোঝানো হয়। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? প্রথম অঙ্কের দৃশ্যই ছিল দুর্গ। সিরাজউদ্দৌলা শুরু হয় দুর্গ দিয়ে, তারপর পালিয়ে গিয়ে সেখানে জাহাজ আশ্রয় নেয়, তারপর আমরা দেখি ঘসির বেগমের বাড়ি, এরপর নবাবের দরবার, এখানে সিরাজউদ্দৌলা দেওয়া আছে। অর্থাৎ শুরুটা এই হবে। নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম দুর্গে, যেটা ইংরেজরা বানাচ্ছিল, আর সিরাজ সেটার বিরোধিতা বা বাধা দেয়। সিরাজউদ্দৌলা নাটক অনুসরণে ট্রাজেডির ধর্ম কি? ট্রাজেডি বুঝো? ট্রাজেডি মানে হচ্ছে কাহিনী, কিংবা হচ্ছে একটি করুণ ঘটনা, বা কি যে একটি পরিণতি, এটাকে মনে কর ট্রাজেডি বলা হচ্ছে। তাহলে বলতেছে সিরাজউদ্দৌলা নাটকের অনুসরণে ট্রাজেডির ধর্ম কি? ট্রাজেডির ধর্ম হচ্ছে করুণ রস বেদনা সৃষ্টি। করুণ করুণ রস বেদনা সৃষ্টি। অর্থাৎ করুণ রস কি মানে এই জিনিসটা শুনতে, বা তাহলে উত্তর ও করুণ রস পরিবেশন। উত্তরটা হবে করুণ রস পরিবেশন। আচ্ছা, করুণ রস কি জিনিসটা বুঝাই দিই। অর্থাৎ এক ধরনের আনন্দ তো কাজ করে মুভির মধ্যে। লাস্টে আমরা দুঃখ পাই, নায়ক মেরা যায়, নায়িকা মেরা যায়, কান্না করে দিই, অনেক বলে মুভিটা দেখিস লাস্টে কান্দা দিবি, তারপর এই উপন্যাসটা পড়, লাস্টে কি দেখবি কান্না চলে আসে। এই কান্না চলে আসা কেমন যেন একটা বিশেষ ক্যাডিট। তো এই যে এটা কি হচ্ছে, একটা আনন্দ আছে, এটাকে বলে রস, কিন্তু এই রসটা হচ্ছে একটা করুণ রস, একটা দুঃখজনক রস, এই জন্য এটাকে বলা হয় করুণ রস। তো সিরাজুদ্দৌলা নাটকটাও এরকমই একটা খুব দুঃখের ঘটনা, কিন্তু এই জন্য মানুষ এটা পড়ে। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কে করেন? সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি করেন হচ্ছে ওয়ালি খান, না সরি, ভিক্টোরিয়া অর ভিক্টোরিয়া, এই উক্তিটি করাচ্ছেন ক্লেটন। ক্লেটন সেই সময় দুর্গের সেনাপ্রধান ছিল, ফোর্ট উইলিয়াম দুর্গে। সুতরাং সে সবাইকে উৎসাহিত উদ্বুদ্ধ করার জন্য বলতেছেন ভিক্টোরিয়া অর ডেথ, ভিক্টোরিয়া, হয় জয় করো অথবা মরো, জয় করো অথবা মরো, কিন্তু যুদ্ধ চালায় যাও। কিন্তু শেষ পর্যন্ত তারা যাদের মোটিভেশন দিচ্ছিল তারা তো বাদেই, সে নিজেও কি করেছেন, পালিয়েছেন। শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বুঝিয়েছেন? শামসুর রহমান সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অংশের প্রথম দৃশ্যের সময়, প্রথম অঙ্কটা নিশ্চয়ই প্রথম নাটকের প্রথম অংশের প্রথম দৃশ্য। তার মানে দেখো, প্রথম দৃশ্য যদি হয়ে থাকে, এটা 1957 হবে না, 56 হবে, কারণ পলাশীর যুদ্ধ হয়েছিল 57-তে, তাহলে প্রথম 57-তে হবে। কিন্তু 57-তে কোনটা হবে? 17 জুন না, এটা উত্তর। আচ্ছা, 19 জুন, ঠিক আছে, 1957 সালের 19 জুন। সিরাজউদ্দৌলা নাটকে ধনকুবের কে? ধনকুবের বলতে হচ্ছে টাকা পয়সাওয়ালা, অনেক টাকার মালিক, এমন কে ছিল? এটা মনে রাখবা, জগতের বড়লোক জগৎ শেঠ, সে ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ ধনকুবের ছিলেন, অনেক বড় টাকা পয়সার মালিক ছিলেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা বিশ্বাস করা যায়? এই ক্লাইভের উক্তিটি প্রকাশ পেয়েছে কি? সন্দেহ, আস্থাহীনতা, এটাকে বলা যেতে পারে আস্থাহীনতাই। অর্থাৎ মানে আপনারা আপনাদের দেশের লোক, সিরাজ তো আপনাদেরই কাছের লোক, আপনাদেরই ভাই, নাতি, চাচা, ভাইস্তা, এই লোককে তার সাথে যদি আপনারা বেমানি করতে পারেন, আমি তো কোন বিদেশ বিভবের লোক, আমার সাথে বেমানি করতে পারেন, সুতরাং আপনার মতো বিশ্বাসঘাতকরে অন্যরা কি, আপনাদের দেশের মানুষকে আমি বিশ্বাস করি না। তো দেখছো, সিরাজউদ্দৌলা কিন্তু, সরি, ক্লাইভ কিন্তু একদম আসল কথাটাই বলছেন। এরকমই আমরা যখন কারোর সাথে অন্যায় করি, তখন মনে হয় আমি তার সাথে অনেক অন্যায়, কিন্তু সেও তো আমার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলতেছে। এই জিনিসটাই একটু মনে রাখতে হবে। সিরাজের পতন কে না চায় উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে ঘসিরি বেগমের। অর্থাৎ ঘসিরি বেগম যখন সবার সাথে ষড়যন্ত্র করে থাকে, তখন এই কথাটা বলে যে সিরাজের পতন কে না চায়, আমিও চাই, তুমিও চাও, তুমিও চাও, তুমিও চাও, মুখে চাই, সেও চাই, সবাই চাই। আমরা আমাদের সকলের স্বার্থের মাঝখানে রয়েছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলা হয়েছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স বলা হয়েছে, স্ট্যান্ডিং লাইক পিলার বলা হয়েছে
এই মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভকে। কারণ যখন যুদ্ধ শুরু হয় এই 3 হারামজাদাই কি করেছিল, যুদ্ধে নামে নাই, যার ফলে 200 বছর আমাদের দেশের সম্পত্তি ইংরেজরা নিয়ে যায়। তো মীর জাফর, রায়বল্লভ এবং রায়দুল্লভ, রাজবল্লভ, রায়দুল্লভ, এরা স্ট্যান্ডিং লাইক পিলার্স, অর্থাৎ এরা হচ্ছে যাক একটা খুঁটির মতন দাঁড়ায় ছিল। তাদের এত সৈন্য বহর, এত ক্ষমতা, এত সামর্থ্য, কিন্তু তারা ছিল একেবারে স্থিরভাবে দাঁড়িয়ে। এই কথাটাই বলা হয়েছে যে স্ট্যান্ডিং লাইক পিলার্স। তাহলে এরই মাধ্যমে আমাদের এটা শেষ হয়ে গেল। তোমরা এটাকে যদি একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদের সাথে একটু আলোচনা করো, একটু প্রচারের ব্যবস্থা করো, তাহলে আমরা আরো আরো দারুণ দারুণ তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের যারা আমাদের এরই মাধ্যমে বাংলা প্রথম পত্রের যে এই কি বলে বাংলা প্রথম পত্রের যে এই যে একটি সুন্দর প্রোগ্রাম টেস্ট পেপার সলভ এবং গুরুত্বপূর্ণ গুলো এমসিকিউ গুলো এরকম বাছাই করে সমাধান করে দাও ব্যাখ্যা সহ, এই প্রোগ্রামটা সিরাজুদ্দৌলার মাধ্যমে শেষ হয়ে গেল। তুমি যদি এটি প্রথম দেখে দাও, তোমরা জেনে রাখো আমরা কিন্তু প্রতিটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। সেই সবগুলো ক্লাসে দেখে নিবে সেই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।